ম্যাডামের উপরে এই অত্যাচার, বাড়ির থেকে উৎখাত, তারপরে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে মৃত্যুর মুখোমুখি করে দেওয়া, তারিক সাহেবকে 1/11-এর পরে ডিজিএফআইকে নিয়ে শারীরিকভাবে অত্যাচার করা, এগুলা সব অ্যাজ পার প্রেসক্রিপশন অফ দিল্লি। বিএনপি নির্বাচনের জন্য মোটামুটি প্রস্তুত, আবার প্রস্তুত নয়। কারণটা হলো যে এই দলের দুর্দিনে হাল ধরেছে সে আমাদের মধ্যে নেই, অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাদের মধ্যে নেই। যেদিন এই দেশের মাটিতে আমার ভারপ্রাপ্ত চেয়ারপারসন এই দেশের মাটিতে নামবে, সেদিন আমি বলতে পারবো আমি 100% জাতীয়তাবাদী দল 100% প্রস্তুত। আমাদের যারা জাতীয়তাবাদী দল করে বা জিন্দাবাদের রাজনীতিতে বিশ্বাস করে, তারা সকলেই, যারা ভোটার বলবো 35-এর ঊর্ধ্বে যারা আছে এবং জাতীয়তাবাদী দলের রাজনীতিতে, শহীদ জিয়ার রাজনীতিতে যারা বিশ্বাস করে, তাদের সঙ্গে একটা পরীক্ষিত সম্পর্ক হয়ে গেছে এবং নির্বাচন আসলেই তারা ঝাঁপিয়ে পড়বে। এবং এই সৈনিকেরা আজকে একটা দৃঢ় মনোভাব নিয়ে বসে আছে, কবে নির্বাচন হবে এবং জাতীয়তাবাদী সরকার শক্তিকে সরকারে বসাতে পারবে। আমরা প্রস্তুত। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে করিডোর এবং বন্দর ইস্যুটা সেটেলমেন্ট করবে নির্বাচিত সরকার, কিন্তু কেন বিএনপির এই দাবিটা করা হচ্ছে? করিডোরের সঠিক ব্যাখ্যাটা সরকার প্রাথমিক পর্যায়ে দিতে পারেনি। যে কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকায় একটা করিডোর স্থাপিত হতে পারে, এটা মূলত মানবিক করিডোর। অন্তর্বর্তীকালীন সরকার যদি জিনিসটা পরিষ্কার করতো তাহলে এত কথাবার্তা আসতো না। এখন দ্বিতীয়ত বন্দরের আজকে যে প্রস্তাবটা এসছে, বিশেষ কাউকে এই বন্দর দেয়া হবে, সেটা আপনারা সাংবাদিক ভাই বন্ধুরা একটু তলিয়ে দেখবেন তো। এই বন্দরের ঘটনাটা কবে থেকে শুরু হয়েছে? এটা তো শুরু হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলের থেকে। আপনারা জানেন রেড সিকে দেয়া হয়েছে, তারপরে সিঙ্গাপুর পোর্ট অথরিটিতে দেওয়ার প্রচেষ্টা। তারা সিঙ্গাপুরের পোর্ট অথরিটি সবসময়, আপনি সিঙ্গাপুরের সিস্টেমটা আপনারা তো জানেন, তারা খুবই স্বচ্ছ থাকতে চায়। যাই করে স্বচ্ছতা তাদের মধ্যে খুবই বেশি, অতিরিক্ত। আপনার মানি লন্ডারিং বলেন, কালো টাকা বলেন, কে ওখানে বিনিয়োগ করছে বলেন, সিঙ্গাপুরে কিন্তু এটা বেশ কড়াকড়ি। এবং তারা কারোর উপরে নির্ভরশীল হয়ে চট্টগ্রাম পোর্টে অনুপ্রবেশ করেনি। কিন্তু রেড সি ঢুকেছে, তারা কারো উপরে নির্ভর করে বা আমি বলবো কারো হাত ধরে ঢুকেছে। এবং এই ডিপি ওয়ার্ল্ডে ঢুকে যেত। আজকে এই 1 বছর আপনারা দেখতেছেন যে কি ডিপি ওয়ার্ল্ড ছটপট করতেছে। আওয়ামী সরকার থাকলে এতদিনে তারা ঢুকে পড়তো। এখন এসছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা ইমারত সরকার আমাদেরকে দারুণভাবে প্রেশার দিয়েছে, দেখি ডিপিকে এটা দিতেই হবে। এখন ডিপি আসুক, আমাদের বন্দরের কর্মদক্ষতা বাড়ুক, এরা সকলেই চায়। কিন্তু এখন ডিপি একটা বিতর্কিত বিষয়বস্তু হয়ে গেছে। তারা ভারত থেকে সকল বিশেষজ্ঞ নিয়ে পোর্টে ঢুকে পড়েছে। এটাতে তো এই দেশের মানুষ একটু আতঙ্কিত। আমাদের প্রচুর টাকা দিতে হয় বা আপনার রেমিটেন্স পাঠাতে হয় ভারতে বিদেশি কর্মরত কর্মকর্তাদের আপনার বেতন ভাতা আমাদের পাঠাতে হবে প্রায় $1 বিলিয়ন ঊর্ধ্বে। এখন আবার যদি ডিপি ওখান থেকে আরেকটা দল নিয়ে আমাদের পোর্ট দখল করে, তা অবশ্যই আমাদের দেশীয়
কর্মস্থানের সুযোগ কমে যাবে। এ নিয়ে একটু আমরা নিজেদের মধ্যে অ্যালার্জি আছে। তো তদুপরি এটা এত তাড়াহুড়া ডিপি ফ্যাসিস্টদের প্রস্তাব, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারায় এটা এগিয়ে নিয়ে যাওয়া, তারা একটু স্লো গেলেই পারে। তারা একটু স্লো যে নির্বাচন তো ফেব্রুয়ারি মাসে, না হলে এপ্রিল মাসে, তারপরে ডিপির তো দেরি হলে তো ক্ষয়ক্ষতি হওয়ার কথা না। মানে এটা আপনার দুবাই পোর্টস নিয়ে যে কথাটা, আপনার প্রশ্নটা তো দুবাই পোর্টসকে ইঙ্গিত বহন করে। তো এটা আপনার যদি ইট ইজ অফার ইজ গুড, ওয়াই নট, ওয়াই নট। ভারতীয় আধিপত্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্ল্যাটফর্মে আলাপ আলোচনা হচ্ছে। বিষয়টা এই যে ভারতীয় আধিপত্য নিয়ে আপনি কিভাবে বিষয়গুলো দেখছেন? আমরা তো অবশ্যই আধিপত্যবাদের বিরুদ্ধে। মুসলমানরা নাকি 4টা বিয়ে করতে পারে, তাই না? কিন্তু পরের আয়াতে লেখা আছে যে কি এই বিয়ে 4টা করতে পারবা, কিন্তু তোমার সব কিছু সমবন্টন করতে হবে 4টি ঘরের মধ্যে, হুইচ ইজ ইম্পসিবল। ঠিক একই লাইনে আমার প্রতিবেশী পরিবর্তন আমি করতে পারবো না, তাই না? যেভাবে আপনার ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার আজও চালিয়ে যাচ্ছে, সেই হেতুটা আমি খুঁজে বের করতে পারছি না। তো তারা কি চায় যে কি পশ্চিমবঙ্গ হলো ভারতের একটি অঙ্গ, আসাম হলো ভারতের একটি, মেঘালয় আরেকটি অঙ্গ, ওখানে যে রূপ সরকার আছে সেই রূপ সরকার আমাদের এখানেও থাকবে, এই কি তাদের মুখ্য উদ্দেশ্য? সেটা তো এই দেশের মানুষ মনে হয় না মনে প্রাণে মেনে নিবে, এবং আমিও এটা মেনে নিব না। কি শহীদ জিয়ার পরিবার, তাদের অবস্থাটা কি? আপনার কনস্পিরেসি থিওরি, কিলিং অফ শহীদ জিয়া বাই ইন্ডিয়ানস, ভারতকে দোষারোপ করা হয়। ম্যাডামের উপরে এই অত্যাচার, বাড়ির থেকে উৎখাত, তারপরে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে মৃত্যুর মুখোমুখি করে দেওয়া, সুচিকিৎসার জন্য বিদেশে না পাঠানো, এগুলো সব অ্যাজ পার প্রেসক্রিপশন অফ দিল্লি। তারিক সাহেবকে 1/11-এর পরে ডিজিএফআইকে নিয়ে শারীরিকভাবে অত্যাচার করা, এগুলো সব অ্যাজ পার প্রেসক্রিপশন অফ দিল্লি। আমাদের গত সভা যেটা হয়েছে, অ্যাক্টিং চেয়ারপারসনের একটা খুব পরিষ্কার বক্তব্য ছিল, এই দেশকে তাবেদার রাষ্ট্র করতে দিব না। সে যদি প্রথম সারিতে থাকে, আমি ঠিক তার পিছনে আছি, আমি ওই দেশকে তাবেদার রাষ্ট্র হতে দেব না। তারিক সাহেব যে কথাটা বলেছে, এটা হলো বাংলাদেশের গণমানুষের মন মানসিকতা, এবং সেই কারণে সব সময় আজও রচনার তলে আছি, ভবিষ্যতেও থাকবো। ওটা নিয়ে আমাদের মনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। যেটা বাস্তব, এই দেশের মানুষের সার্বভৌমত্ব, স্বাধীনতা নিয়ে কথা বলতেই থাকবো। আপনি আশা করা হচ্ছে আপনি রওজান আসনে নির্বাচন করবেন, সেখানে আরো অনেক ক্যান্ডিডেট আছে, অন্য কারো চেয়ে আপনাকে নিজেকে আলাদা কেন মনে করবেন? আমরা সকলেই নিজেকে নিজে অপরের থেকে ভালো মনে করি, এটা হিউম্যান সাইকোলজি। আমি কাউকে খাটো করে দেখছি না, বাট an individual is judged from 4 angles. He is judged socially, সামাজিকভাবে, he is judged economically, and then he is judged politically. Last, he is just judged by his background. এই 4টা দিক দিয়ে যদি আপনি আমাকে যাচাই করেন, আমি মনে করি আমি সকলের উত্তম, তাই আমি নির্বাচনে করার ইচ্ছে রাখি। These are the 4 major angles a man is judged when it comes to politics.